বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের ভোটিং পদ্ধতি দ্রুতই চালু করা হবে বললেন সিইসি। এবং চলতি বছরের হজ ফ্লাইট শুরু আগামী ২৯ এপ্রিল। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। বাটা সহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজায় ইসরায়েলি হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সোমবার ঢাকা সহ বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুতই ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচনী কর্মকর্তা সহ অন্তত ৮০ জন অংশ নিয়েছেন। এ সময় ৪ নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরে পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে। চলতি বছরের মার্চ মাসে ২৪৮ জন কন্যা ও ১৯৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১২৫ জন কন্যা সহ ১৬৩ জন। তার মধ্যে ১৮ জন কন্যা সহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ২ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এছাড়াও ৫৫ জন কন্যা সহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন কন্যা সহ ১৬ জন। উত্ত্যক্ত কর্ণের শিকার হয়েছেন ৮ জন। এর মধ্যে ৬ জন কন্যা,
বিভিন্ন কারণে 9 জন কন্যা সহ 54 জনকে হত্যা করা হয়েছে। পহেলা বৈশাখ বা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আগামী 10 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সভা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও বিতর্কিত করবে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এই ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি। চলতি বছরের হজ ফ্লাইট আগামী 29 এপ্রিল শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, এবছর আমাদের হজ যাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ 81,900 জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ ব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট 753টি এজেন্সির অধীনে নিবন্ধিত এইসব যাত্রীরা 70টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর পবিত্র ওমরা পালন করতে গিয়ে এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ওমরা পালনকারীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী 29 এপ্রিল নির্ধারণ করেছে সৌদির হজ মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর পবিত্র ওমরা পালন করতে গিয়ে এখন পর্যন্ত যেসব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ওমরা পালনকারীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী 29 এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট। এক বিবৃতিতে সৌদির এই মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 13 এপ্রিল তথা 15 শাওয়াল পর্যন্ত পবিত্র ওমরা পালনের জন্য ওমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনো ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। কোম্পানি এবং প্রতিষ্ঠান কর্তৃক হজ যাত্রীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের বিষয়ে রিপোর্ট না করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও সর্বোচ্চ 1 লাখ রিয়াল জরিমানা হতে পারে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না। চীনা পণ্যের উপর আরও 50% শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যদি চীন মঙ্গলবারের মধ্যে তাদের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে তিনি চীনা পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে চীন থেকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে মোট শুল্ক হার দাঁড়াবে 104%। এবার বিনোদনের সংবাদ।
গত মাসে বলিউড ছবি দ্য ডিপ্লোম্যাট মুক্তির পর থেকে বেশ সাড়া ফেলে ভারতের বক্স অফিসে। তবে মধ্যপ্রাচ্যের সিনেমাটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ ওঠে ছবিটি উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী। এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম, সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন। জন বলেন, এই ছবিটি কোনো জঙ্গিবাদের উপর নির্ভর করে তৈরি করা হয়নি। রিতেশ শাহ একটি অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু পরিচালক শিবম নায়ারের কৃতিত্বও কিছু কম নয়। এই সিনেমায় কোনো দেশকে ভালো দেখাতে গিয়ে অন্য কোনো দেশকে ছোট করা হয়নি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের 4টি দেশে নিষিদ্ধ করা হয়েছে দ্য ডিপ্লোম্যাট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার ইতিমধ্যে ছবিটি নিশ্চিত করেছে। এবার খেলাধুলার সংবাদ। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এই সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেইগ এডভাইনকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে ফিরেছেন আরেক সিনিয়র ক্রিকেটার, ব্যাটিং স্তম্ভ শন উইলিয়ামস। দীর্ঘ 2 বছর পর দলে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার তাফাজ্জাও সিগা। ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাজ্জা। দলে নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার ওয়েসলি মাধেবেরে। এছাড়া একমাত্র নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 49 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সালাউদ্দিন আহমেদ। প্রবাসীদের ভোটিং পদ্ধতি দ্রুতই চালু করা হবে বললেন সিইসি। এবং চলতি বছরের হজ ফ্লাইট শুরু আগামী 29 এপ্রিল। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।